প্রচুর পরিমাণে একটা টেনশন থাকে যে কিভাবে আমি তুমি দিদিভাই মা তুমি অনেক কষ্ট করেছো, এটা আমাদের সব মায়েদেরই কষ্ট করতে হবে, থ্যালাসেমিয়া সব মায়েদেরই কষ্ট করতে হবে। না যাই ঠাকুরের নাম করে কাজে লেগে পড়ি, মেয়েদের তো কাজ করতেই হবে, হাজার যতই রাতে ঘুম হোক বা না হোক বেঁচে থাকার জন্য করতেই হবে। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি তো ঘুম থেকে উঠেই আগেই উঠানটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে, আর রান্নাঘরে আমার কাজ থাকে না, কারণ আমি ওই প্রত্যেক দিনই বলি যে খেয়ে দিয়ে বাসন মেজে রান্নাঘরে গোবর দিয়ে তারপরে রাত্রিবেলা শুই, তাহলে না সকালবেলা একটু লেটে উঠলেও না অসুবিধা হয় না, কিন্তু কাজের তাড়াতাড়ি হয়ে যায়। আর কালকে তো এইগুলো জামা কাপড়গুলো কাচতে কাচতে প্রায় বিকাল হয়ে গেছিলো, আমি তো স্নান করলাম দেখলে আগের ভিডিওতে, তো জামা কাপড়গুলো সবই ভিজা ছিল, আমি সন্ধেবেলা তুলে চেয়ারে রেখে দিয়েছিলাম। ঘরে আর অনেক ভিজা ছিল, ঘরের খাটের স্ট্যান্ডটা লাগানো হয়নি এখনও, এর জন্য স্ট্যান্ডে মেলাও হয়নি, তাই আমি চেয়ারেই রেখে দিয়েছিলাম। আর এখনও তো রোদ ওঠেনি, তাই আমি ভাবলাম না কুয়াশার মধ্যেই মেলে দিই, কিচ্ছু হবে না, বাড়িতে একদমই রোদ পায় না, ওই পাশে বিনিতাদের ওই দিকটায় কলা গাছ লাগানো, যে এর জন্য আমাদের বাড়িতে একদমই রোদ পড়ে না। আমি কই থাক, আজকে সারাদিনের মধ্যে শুকিয়ে যাবে, অবশ্য পরে শুকিয়েও গেছিলো সব, শুধু দুই একটা মোটা রিমির প্যানের কোমর দিক দিয়ে একটু ভেজা ছিল। তো আমি রান্নাঘরে সোজা চলে এসেছি রান্না করতে, একবার কিন্তু তার মধ্যে চা খাওয়া হয়ে গেছে। আর আমি রিমির বাপিকে বলছি যে কী গো মেয়েকে তোলো, মেয়ের কিন্তু আজকে পড়া আছে, তা ও তো ডাকছে, আমি রান্নাঘর থেকে বলছি, তা মেয়েকে আর শোনে, একটু ছোট মানুষ। তা এটা হচ্ছে মানে বিচিকলা, আমাদের গাছের বিচিকলা চচ্চড়ি করব। আগে রিমির জন্য এইসব রান্না করতে পারতাম না, রিমির আয়রন ছিল বলে। তা রিমিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওর বাপি ওকে কোলে করে লাস্টে না তুলেই নিয়ে এসে, যে 9টা বেজে গেছে, পড়াতে আসবে, তোর মা ঘর গোছাবে, কখন কি করবে তুই যদি না উঠিস। তা রিমির বাপি ওকে তুলে চলে গেল, আর আমি রিমিকে খেতে দিয়ে পড়তে বসেছি। ওর বাবা বাজার থেকে চলে এসে তা বলছে যে আমাদের হাঁসপুর বাজার থেকে লেবু এনেছে, বলছে লেবুগুলো একদমই ভালো না, যদি হাবড়ার থেকে আনা যায় লেবুগুলো একটু ভালো পড়ে, হাবড়া বা গাইঘাটার থেকে আমাদের হাঁসপুরের বাজারের লেবুগুলো বলছে দেখো এক একটা 20 টাকা পিস নিয়েছে, কিন্তু কেমন শুটকো শুটকো। আমি বলি আর কি করবো। তা রিমি এদিকে একটু খেজুর কাজু খেয়েও পড়তে বসে গেছে, আমি ওইদিকে রান্না করছিলাম। আর আমাদের গাছের কিন্তু গোটা বিচিকলাটা ছিল, তোমরা তো জানো যারা থ্যালাসেমিয়া তারা থোড় মোচা মানে কলা জাতীয় কোনো জিনিস, মানে কাঁচা কলা যেটা খেতে পারে না, পাকা কলা খেতে পারে। তো ওই বিচিকলাটা আমাদের গাছেরই বিচিকলা ছিল, কারণ আগে আমরা সেরকম একটা রান্না করতাম না, আর রিমির এখন তো আয়রন জিনিস খেতে পারে। আজকে সকালে বিচিকলা চচ্চড়ি আর সাথে ছিল টমেটোর ডাল, এটাই রান্না করেছি। এর মধ্যে ওই যে মোবাইলের যে সিম কার্ড কি নাম্বার চেঞ্জ করে না কি, ওটা আমাদের দোকানের সামনে সে মাইক বেজেই যাচ্ছে, তা সবাই দেখি কি ওইখানে ওই করছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আমি রাস্তার থেকে দেখছিলাম। রিমির বাপিকে খেতে দিয়ে দিলাম, আর রিমিকে দিয়ে দিলাম বাবার ভাতটা বেড়েছি, উনি তো গরম খেতে পারে না, একদম গরম গরম সকালবেলা ডাল। আর হচ্ছে রিমির বাপি আজকে কাজে যায়নি, মানে কাজ ছিল না, তাড়াতাড়ি করে ওদের খেতে দিয়ে, জানো না ওই রিমি যদি একটু লেটে ওঠে ওর জন্য আমার এই ঘর গোছানো লেট হয়ে যায়, যে এক্ষুনি চলে আসবে, আর সেটাই আজকে হয়েছে। আমার কিন্তু কোনো দিন এরকম হয় না, প্রত্যেক দিন পুরো একদম ঘর পরিষ্কার হয়ে যায়। এবার রিমি তো উঠতে আজকে 9টা বেজে গেছে, লেট হয়ে গেছে। আর রাজ্যের জিনিস বিছনার মধ্যে, এই রাত্রিবেলা বোরলিং মুখে দেয়, ও মুখে দেয়, আমি মুখে দিই, সেই সব গোছাতে গোছাতে। আর শীতকালে এত জামা কাপড় হয়, মানে যেমন বিছানা কাঁথা এত বেশি হয়, যেমন এই যে 2টো ব্ল্যাঙ্কেট, আর গরমকালে একটা করে চাদর নাও ব্যাস হয়ে যায়। এগুলো তো গুছাতে টাইম লাগে, শোকেস গুছাতে, পরিষ্কার করতে, দেখো ভাঙাচোরা ঘর হোক যাই হোক পরিষ্কার তো করে রাখতে হবে। তাই এটা সাদা জিনিস না, প্রত্যেক দিন যদি না মুছি না একটুখানি দেখি দাগ হয়ে যায়, একটুখানিকেই। তা আমি সব পরিষ্কার করছি, আমি বলছি কি যে মানু তাড়াতাড়ি কর, এইদিকে তাড়াতাড়ি করছি, যে সত্যি সত্যি আমি মনে আজকে আর ঘরটা ঝাড় দিতে পারবো না স্যার আসার আগে। তা সত্যি সত্যি আজকে সেটাই হয়েছে, আমি পরিষ্কার করে গোছাতে গোছাতে এর মধ্যে না স্যার ঢুকে গেছে, একদম ঢুকে গেছে, আজকে আর ঘরটা ঝাড় দিতে পারিনি। আমি বললাম নে, যেটা মনে মনে ভেবেছিলাম সেটাই হলো। তা রিমি এইদিকে বই পড়ছিল, আর আমি ওকে একটু বকাবকি করছিলাম, হ্যাঁ যে দেখ তো তুই যদি একটু আধা ঘন্টা আগে উঠিস তাহলে তো আমার এরকম হয় না। আর সত্যি মাস্টার ঢুকে গেছে, আমি ওই ঘরে দৌড় দিয়ে বেরিয়েছি। বন্ধুরা তোমাদের সাথে সকাল থেকে একটু অন ক্যামেরায় কথা বলতে পারিনি, কারণ আজকে 11:30টায় ওর ইংলিশ স্যার আসার কথা ছিল, তা 11টার মধ্যে চলে এসছে। আমি তো সকালবেলা তো বাসিঘর ঝাড় দিই, সবাই তো আমরা ঝাড় দিই, তাই এবার হচ্ছে
আর একবার ঘর গুছাতে গুছাতে তো আমি ঘরটা ঝাড় দিই। তা মাত্র খাটটা গুছিয়ে রিমি একটু উঠতে লেট করে, তো এখানেই আমার হচ্ছে কাজের ঘাটতি পড়ে যায়। একবারে ঘরটা গুছিয়ে রান্না বসাবো তা তো না, এবার এক হাতে দোকান রান্না করা। আজকাল বাবা কাজে যায়নি বাপি, তা খাটটা গুছিয়েই আমি ওর বই রাখার ওই তাকটা গুছাতে নিয়েছি। সুকেশ টুকেশ গুছাতে পারিনি, টিন মিন মুছতে পারিনি, মুছবো বিকালবেলা করবো এগুলো। তার মধ্যে স্যার ঢুকে গেছে আর ঘরও ঝাড় দিতে পারিনি, তাড়াতাড়ি করে ওই ঘরে আমি চলে গেছি, ওই দিক দিয়ে বেরিয়ে গেছি। আর আমি যতক্ষণ স্যার থাকে ততক্ষণ আমি একটু মানে ক্যামেরা অন কমই করি। আর এই যে এখন মাত্র স্যার গেল, এখন ওই যে কাপ প্লেট নিয়ে নিই, রিমি বাইরে গেল, কারণ ওর 12টায় একটা ওষুধ থাকে। তা প্রায় 12টা 15 বেজে গেছে, পড়তে পড়তে 1 ঘন্টা 15 মিনিট লেগেছে পড়তে পড়তে। তা ওই হচ্ছে ওষুধ খেয়ে ও এখন স্নান করবে। এইদিকে আমি মোটামুটি রান্নাও গুছিয়ে এসেছি, এখন ঘরটা গুছাবো ভালো করে, মানে ঘরটা ঝাড় দেবো। রান্না ওইদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর ভাত করেছি, আর ডাল তো আছেই। আর বিচি কলা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম, কারণ আমাদের গাছের বিচি কলা আর হচ্ছে গাছের ছিল তো, তা বিক্রি করে দিয়েছে, একখানা রেখেছিল। রিমি বা এরা খুবই বিচি কলা চচ্চড়ি ভালোবাসে। আগে সেরকম একটা করতাম না যে তা না, কারণ রিমির তো আয়রন জাতীয় জিনিস আগে খাওয়া বারণ ছিল, এর জন্য করতাম না। তা আজকে সকালবেলা বিচি কলা আলু চচ্চড়ি আর হচ্ছে টমেটোর ডাল। এখন করলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে সিলভার কাপ জ্যান্ত মাছ, পিস মাছ এনেছিল, ওই মাছটার ঝোল করলাম আর ভাত করলাম। রিমির ওষুধ খাওয়া হয়ে গেছে, এখনই ওকে স্নান করিয়ে আবার 1টার মধ্যে ভাত দিয়ে দেবো, কারণ ওষুধটা খাওয়ার 1 ঘন্টা পরে ওকে ভাত দিই। তা 12টা 15 সময় ওষুধটা খেলো, এখন স্নান করাবো, তারপরে 1টা 15 মধ্যে একটু কথা বলতে বলতে দেখো বেরিয়ে দেখছি কি যে রিমি আর রিমির বাপি রাস্তার থেকে ফুল গাছ রেখেছে। তা 3টে ফুল গাছ রাস্তা দিয়ে যাচ্ছিলো, আমাদের তো হাই রোডের পাশে বাড়ি, সবসময় ফুল গাছ যায়। আর রিমি দেখে এই 3টে ফুল গাছ রেখেছে। এই ফুল গাছের পয়সা কিন্তু আমরা কেউ দিই না, আমাদের দোকানের যে যত কোটো আছে, কোটো বেচে, সেই পয়সাগুলো সব রিমি নেয় ওর দাদুর থেকে। ওই পয়সা না ওর দাদু নেবে না হচ্ছে, মানে আমরা তো কোনো সময় ধরিই না দোকানের পয়সা। কোটো টোটো আর কত ভাঙাচুরি বিক্রি হয়, আর 2 দিন পর পরই না বস্তা বস্তা কোটো হয়ে যায়। ওই যে লাড্ডু দিয়ে যায়, গজা দিয়ে যায়, সব লজেন দিয়ে যায়, এক একটা বড় বড় কোটো 20 টাকা করে বিক্রি করে, 5 টাকা 10 টাকা বিক্রি করে, সেই সব পয়সা সব রিমি নেয়। ওই পয়সাগুলো দিয়ে ওই ফুল গাছ কিনে বাড়িতে সাজায়। এই ফুল গাছের পয়সা আমরা যে না আমরা কিনে আনি বা কিছু, আমরা যদি এমনি হাবড়ায় যাই, ওর বাপি যদি 2-1টা গাছ কিনে আনে, তাছাড়া বাড়ির উপর থেকে ফুল গাছ কলা বিক্রি করলো ওই 50 টাকা না 60 টাকা, সব ওর দাদু ওকে দেয় ওই পয়সাগুলো। আর ওই পয়সাগুলো জমিয়ে এই তারপরে ডিমের পেটি, মানে এরকম অনেক কিছু আমাদের দোকানের যে থাকে, 2 দিন 3 দিনের মধ্যেই 2 বস্তা 3 বস্তা করে হয়ে যায়। আর রিমি 50 টাকা 60 টাকা করে বেচে টাকা গুছিয়ে এই ফুলের চারাগুলো কেনে। তো 3টে ফুলের চারা কিনেছে, 60 টাকা করে বলেছিল। আমি তো জানি না, আমি জানি ও স্নান করতে গেছে। তা আমি এসে দেখছি ও 3টে আজকে ফুল গাছ কিনেছে, 150 টাকা নিয়েছে। তারপরে রিমি আবার স্নান করতে চলে গেল। আর আজকে না তোমাদের সাথে সেরকম একটা শেয়ার করিনি, আর রিমি এই ফুল গাছের ভিডিওটা ওই শেয়ার করেছে। আমার সত্যি কথা বলতে কোনো কাজই হাতে উঠছিল না। তো এইদিকে দেখো আমি মানে ভয়েস দিতে না দোকানে ডাকছিল, আজকে আমি কালকে রাতে ভয়েস দিইনি, এর জন্য অসুবিধাটা হচ্ছে, গাড়ি ঘোড়ারও অসুবিধা হচ্ছে। এদিকে দোকানে ডেকেছিল, আমি চলে গেছিলাম। তা রিমি আজকে আমাদের রান্না হয়েছিল মাছের ঝোল আর ডাল, ওটাই খাওয়া দাওয়া হয়েছে। আর রিমির বাপি এদিকে দেখো রিমির জন্য লেবুর রস করে দিচ্ছিল, ওর বাপিই করে দেয় লেবুর রস আর ডালিমের রস। আর ডালিমেরটাও চাবিয়ে খায় না, লেবু তো চাবিয়ে খাবে না, এমনকি ডালিমটাও খাবে না। তার মধ্যে আমি বললাম তুমি করে দাও, আমি প্রত্যেক দিনের মতন ঘর উঠান ঝাড় দিয়ে নিই। আজকে কিন্তু আমার তাড়াতাড়ি স্নান হয়ে গেছিলো, আর ঘর উঠানটা ঝাড় দিয়ে নিই, বাসনগুলো থাক, দেখি এখনও রিমির রিপোর্টটা আসছে না। তা এদিকে ওর বাপি ডালিমের রসটা করছিল। দেখো একটা ভয়েস দিতে গিয়ে আমি কিন্তু 3-4 বার আমি ভয়েসটা বন্ধ করতে হয়েছে। রাতে ভয়েস না দিলে এরকমই হয়, মাঝে মধ্যে বলো না যে দিদি তোমার ভয়েস উল্টো পাল্টা হয়ে যায়। তার মধ্যে কিন্তু দেখো আমি 2-3 বার দোকানের দিকে গেলাম। সারাদিন তো সেরকমভাবে মানে হাতে কাজই ওঠেনি, জানোই সবটা। রিমির আজকে রিপোর্ট আসবে, সারাদিন প্রচুর টেনশনে ছিলাম, প্রভুকে শুধু ডাকছি। তারপরে এই যে রিমির যে ওয়ার্ডরোবটা দিয়েছে বই রাখার, ওর মাও ফোন করেছিল, বোনের মা, তা বলছিল আমি রাধা মাধবকে ডাকছি, রিমির রিপোর্ট আজকে ভালো আসবে। তবুও তো মা তো সারাদিন তো একটা টেনশন হয় তো অন্যরকম। কালকে রাতেও ঘুম হয়নি। আমার এই ছোটো ভাসুরের ছেলেটা, ওরা কালকে রাত 2টো অবধি মাইক বাজিয়েছে, মানে পরে শুনলাম যে ওর মা বাড়ি নেই, মানে দিদি বাড়ি নেই বলেই, মানে ছেলেবেলায় মনে ছিল একসাথে বাচ্চাগুলো, বড় হয়ে গেছে, মাধ্যমিক দেবে। তা আমি আজকে সকালে বলছি কী রে রাত 2টো অবধি মাইক বাজিয়েছিস, ঘুম হয়নি সারা রাত, তা
তারপরে শুনলাম ওর মা বাড়ি নেই। আমি কই তাই, তোর মা থাকলে তো এরকম করতে পারতো না। কালকে সারা রাত ঘুম হয়নি, একেতে টেনশন, রিমির রিপোর্ট কি আসবে কি আসবে, 13 বছরের কষ্ট, তারপরে এত বিএমটির একটা মৃত্যুর মুখের থেকে ফিরিয়ে আনা, এত কষ্ট। এখনো পর্যন্ত এই রিপোর্টটা এখন সন্ধে, এখন এই 4:30 5টার দিকে রিপোর্টটা আসলো। সারাক্ষণ রাস্তা আর বাড়ি পায়তারি করছি, রিপোর্টটা আসে না। এমনি আগে তো হিমোগ্লোবিন টেস্ট করতাম, আগে তো জানতাম যে হিমোগ্লোবিনের রিপোর্ট কত আসবে, 15 দিন 1 মাসের মাথায় জানতাম কত রিপোর্ট আসবে, সেটার জন্য টেনশন করতাম না। ওটা একটা আমাদের হ্যাবিটে দাঁড়িয়ে গেছিলো, আমাদের মতন থ্যালাসেমিয়া মাদের হ্যাবিটে দাঁড়িয়ে যায় রিপোর্ট কত আসবে, যাদের প্রত্যেক নিয়তি রক্ত দিতে হয়, যেটা বিটা থ্যালাসেমিয়া মেজর। তা রাস্তা আর ভালোই লাগছে না, আমার কোনো কাজ করতে সারাদিন ভালো লাগছে না সকাল থেকে, যে রিপোর্টের আশায়। যতদিন রিপোর্ট করতে হবে না ততদিন একরকম ছিলাম, আর যেই আস্তে আস্তে দিন রিপোর্টের টাইম চলে আসছে। তো ওকে 3 সপ্তাহের মাথায় করতে বলেছিল, 3 সপ্তাহ থেকে বলেছিল 4 সপ্তাহের মাথায়। তো আমরা 17 তারিখে লাস্ট ওর চেক আপ হয়েছে, আর আজকে হচ্ছে 17 তারিখ। তা কালকে 16 তারিখ ব্লাডটা নিয়েছে। 1 মাসের মাথায় আমরা করেছি, কারণ 1 মাসের মাথায় করেছি তার কারণ আছে। রিমির বন মেরু ট্রান্সপ্লান্ট হয়েছে 6 তারিখে, 4 মাস কমপ্লিট হয়ে গেছে। আর সেপ্টেম্বরের 6 তারিখে ওর বন মেরু ট্রান্সপ্লান্ট হয়েছে, আর সেপ্টেম্বরের 14 তারিখে ওর লাস্ট ব্লাড দিয়েছে। তাই আমরা এই জানুয়ারির 14 তারিখে ওর 4 মাস কমপ্লিট হয়ে গেছে লাস্ট ব্লাড দেওয়া, আর ট্রান্সপ্লান্টও 4 মাস কমপ্লিট হলো, 5 মাসে পড়লো, 4 মাসই কমপ্লিট হলো। তা ভাবলাম 4 মাস কমপ্লিট হোক, আর 2-3 দিনের জন্য, এর জন্যই আমরা 4 মাস কমপ্লিট হলাম। আর সিরামের থেকে রিপোর্টটা করিয়েছি, ওকে ছোটোর থেকে সিরামের থেকেই করাতাম, ছোটোর থেকেই, যখন আমরা আর কি আউটডোর করতে পারতাম না ফুলবাগানে বা বারাসাতে, তখন আমি সিরামের থেকে করাতাম, বা মনোরমার থেকে করাতাম, ওর মামার বাড়ি বা সুরক্ষার থেকে করাতাম। তা রিমির রিপোর্টটাই কেবল আসলো, আসার সঙ্গে সঙ্গেই আমি ভিডিও করলাম। না আমি এখনও ঘর ঝাড় দিয়েছি, না আমার এখনও রান্নাঘরে, আজকে অন্যদিন আমার রান্নাঘর গোবর টোবর সব দেওয়া যায়, আজকে আমার কোনো কাজই হাতে হচ্ছে না। কী রিপোর্ট আসবে, একটা এত কষ্ট, এত টাকা, এত লোকের পায়ে পড়েছি, সবটাই তোমরা জানো। আজকে সেই 21 সালের থেকে বিএমটি করতে আমার তো টাকা নেই, বললেই তো আমাকে কেউ টাকা দেবে না, যে আমার বিএমটি বললেই বিএমটি, আর বিএমটি বললে বিএমটি হয় না, তার অনেক প্রসেসিং আছে। না ওর বাবা কোনো চাকরি করে, না আমরা কিছু করি সেরকম, এর জন্য আমার সবার পায়ে ধরতে হয়েছে। সারাক্ষণ প্রচুর পরিমাণে একটা টেনশন থাকে যে কিভাবে আমি করব। যাই হোক, সবার আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে তোমরা আমার পাশে ছিল, আমার পুরো ইউটিউব পরিবার লাস্ট আমার পাশে ছিল, যারা ভালোবাসে না সবাই আমার পাশে ছিল। খারাপ কমেন্ট করুক বা বাজে কমেন্ট করুক, সেই সময় সবাই পাশে ছিল। তা রিমির রিপোর্ট এসছে, বলেছিল যে রিপোর্ট হচ্ছে, যেটা রিমির বিএমটির পরে লিভারটা বেড়ে গেছিলো, বলেছিলাম পুরনো সিএমসিতে প্রফেসর দেখেছিল, যেটা রিমির আমাদের 100 থাকতে হয়, সেটা রিমির 150 হয়ে গেছিলো। তারপরে ওগুলো ওষুধ, তারপরে কেমোর জন্য ওইগুলো হয়েছিল, তারপরে ওর কিছু ওষুধ তখন বন্ধ করে দিল সঙ্গে সঙ্গে। তা ওই রিপোর্টটাই করতে বলেছিল, তাই না বাবা? তা ওই রিপোর্টটা বলেছিল 120 হলে মেল করতে না করেছিল। এটা ওর হচ্ছে যে রিপোর্টটা 126 আছে, তাই তো 126.3। তা ও এর জন্য বলছে যে আমি আর মেল করব না, রিপোর্ট নর্মালি আছে তোমাদের আশীর্বাদে, আর হিমোগ্লোবিনও তোমাদের আশীর্বাদে খুব রিপোর্ট ভালো এসে, কি বলবো মানে এর থেকে জানো না। দিনও সন্ধ্যেবেলা করে বলছি, সারাটা দিন শুধু ঠাকুরকে, প্রভুকে, কালকের থেকে প্রভুকে ডেকে গেছি। ও দাদুও শুধু আমার বড়দা ফোন করছে রিপোর্ট এসছে নাকি, সবাই মানে একটা কেমন সবসময় যেন আমরা একটা আতঙ্কর মধ্যে থাকি সবসময়, যে এত কষ্ট আমার 28টা কেমো নিয়ে, একটা যেটা বিটা থ্যালাসেমিয়া মেজর, একটা তার থেকে সেই রোগের থেকে একটা মুক্তি পাওয়া। এবার তোমরা হয়তো বলবে যে তুমি দিদিভাই মা, তুমি অনেক কষ্ট করেছো, এটা আমাদের সব মায়েদেরই কষ্ট করতে হবে, থ্যালাসেমিয়া সব মায়েদেরই কষ্ট করতে হবে। তা এটা, হ্যাঁ, এটা আনন্দেরই কান্না। আমার শ্বশুরও বলছে যে আমি সারা রাত ঘুমাইনি, শুধু প্রভুকে ডাকছি। আমি ভিডিও করছি, তাও আমি প্রভুর দিকে তাকাচ্ছি যে ঠাকুর কি রিপোর্ট আসবে। এতটা টেনশন যে আসার সময় আমরা লাস্ট ওপিডি করে এসেছিলাম, হচ্ছে ওর হিমোগ্লোবিন টেস্ট,
আর আজকে 1 মাসের মাথায় আবার করলাম, ওর হিমোগ্লোবিন টেস্ট সেমই আছে। তোমাদের আশীর্বাদে রিপোর্ট খুব ভালো আছে। মানে কি বলবো, এইগুলো জানো না, আমার জীবনের এত কষ্ট, এটাই হচ্ছে আমার, এটাই সুখ আমার জীবনে। তোমরা তো দেখেছো আমি কি কষ্ট, এখনও ওকে এত যত্নতে রাখি, একদম টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম স্নান। আমার হাজার কষ্ট হয়ে যাক, আমি আমার নিজের শরীরের একটু যত্ন করি না, কোনো সময় আমি একটু আয়নায় মুখটাও পর্যন্ত দেখি না, শুধু ওকে আমি যত্ন করি। যে ঠাকুর আমি এত বছর কষ্ট করছি না, জীবনে কোনোদিন বাচ্চা কাচ্চা ইয়ে নেয় না, কোনোদিন কিছু, যে ঠাকুর শুধু ওকে ভালো রাখবে, এই রিপোর্টটা যেন ভালো আসে। আর ঠাকুরের কাছে কিচ্ছু চাই না, যে ওকে যেন সুস্থ রাখে, ওকে যেন ভালো রাখে। এই রিপোর্টটার জন্যে মানে তোমাদের আশীর্বাদে, পুরোপুরো আশীর্বাদের রিপোর্ট খুব ভালো এসছে। তোমরা কমেন্টও করেছো আজকে যে দেখবে রিপোর্ট ভালো আসবে। তারপরে ওই শ্রীরামপুরের বোনের মাও বলছে আমি রাধা মাধবকে ডাকছি সমানে যেন রিপোর্ট ভালো আসে। আর আমি হচ্ছে রাধা মাধবের কাছে পুজো দেবো। উনি সকালবেলা ফোন করেছে যে আমি তো রিমিকে দেখতে যেতে পারছি না, আমি এতটাই এখন বিছনা সজ্জা হয়ে গেছি। আমি বলছি ঠিক আছে রিমি 2 বছর পরে তোমাকে দেখতে যাবে। বলছে আমি কি 2 বছর বাঁচবো? আমি বলছি কেন বাঁচবে না, অবশ্যই বাঁচবে। তা মাসিমাও বলছে যে এই মানে যে হচ্ছে ওর রিপোর্ট খুব ভালো আসবে। তা তোমাদের আশীর্বাদে আমার রিমির রিপোর্ট খুব ভালো এসছে। আমারও রিপোর্ট করেছি যেটা, সেটা আমারও রিপোর্ট ভালো এসছে। আমারও রিপোর্ট খারাপ আসেনি, ভালো এসছে। আর এই যে রিমির হিমোগ্লোবিন, ও বলতে দেয় না, কিন্তু বলে না কাউকে বলবে না, ও বলতে দেয় না। তা রিমির হিমোগ্লোবিনও যা ছিল তাই আছে ঠাকুরের আশীর্বাদে। এটাই তোমাদের বললাম। আমার অনেক কষ্ট, অনেক বৃথা, অনেক সব কিছু, সবটাই এখন আমাদের শুধু এখন ভেলোরে যাওয়ার টাইমে অপেক্ষায় আছি। আরও যদি কষ্ট করতে, রিমির জন্য কষ্ট করব, যত দূর যেতে হয় আমি তত দূর যাব। আমি আরও চেষ্টা করব ওকে আরও ভালো রাখার জন্য। আরও কি খেলেও ভালো থাকবে, সারাক্ষণ এই টেনশন করি কি খেলে ভালো থাকবে, কি খেলে কি করবে। যতদূর কষ্ট, কোনো বাইরের কোনো খাবার না, আমরা একদম পুরো মুখে একদম ইয়ে করে থাকি, বাইরের কিচ্ছু কোনো খাবার না। এই সন্ধ্যাবেলা মুড়ি, দুধ, রুটি, তরকারি, এইসবই, ভাত, এইসবই খাই। কোনো খাবার আশি বাসি কিচ্ছু, মানে কোনো জিনিস না, না আমরা খাই না ওকে দিই। জানি বাসি খাবার থাকলে ওর খেতে ইচ্ছা করবে, কোনো কিচ্ছু না। একবার এত কষ্ট করি, আমার একদম সন্ধ্যাবেলা তোমরা দেখো আমি স্নান করি, আমি 3 বারই গরম গরম রান্না করি। না দাদুকে কোনো সময় বাসি জিনিস, বা না আমি হচ্ছে রিমিকে একদম প্রচুর, তোমরা তো দেখো এই ভিডিওর মধ্যে সবটাই। যাই হোক বন্ধুরা, সবটাই তোমাদেরকে বললাম। রিমির রিপোর্ট খুব ভালো এসছে, অনেকটা শান্তি পেলাম। এই রিপোর্টটা এক্ষুনি আসলো, আসার সঙ্গে সঙ্গে ভিডিওটা করলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আজ এই পর্যন্ত। তোমরা রিমিকে এইভাবে 2 হাত ভরে আশীর্বাদ করো। সামনের জীবনের পড়াশোনার জীবনে তোমাদের আশীর্বাদ ওর খুব দরকার। আর প্রত্যেকটা থ্যালাসেমিয়া মাকে বলবো আমার মতনই এইভাবে লড়াই করো, যারা বিটা থ্যালাসেমিয়া মেজর, যারা এই কি বলবো এই মহারোগটায় আক্রান্ত, তারাও আমার মতো লড়াই করো। তোমরাও পারবে, আমি যদি পারি তোমরাও পারবে। আজ এই পর্যন্ত। কাল কোনো এক ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর মানে টাটা বলে দাও। এই যে ওকে একটু পড়তে বসেছে, এখনই আবার পড়াতে চলে আসবে। ওকে এক্ষুনি পড়াতে আসবে, এক্ষুনি স্যার চলে আসবে। তাই একটু চা বিস্কুট দিয়েছি আর দুধ মুড়িটা দেবো।